সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর বিশেষ আয়োজন ইউএসএআইডি এবং এফসিডিও প্রেজেন্টস বর্জ্য ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এই বিষয়টি নিয়ে আমরা আজকে মূলত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং দরিদ্র মানুষের যে ঝুঁকিটা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা জানি যে কেবল ঢাকা শহরে প্রতিদিন প্রায় ৬,০০০ টন বর্জ্য উৎপাদিত হয় এবং প্রায় ২৫% বা তারও একটা বেশি অংশ এটা ব্যবস্থাপনার বাইরে থেকে যায়। ফলে এইটার মাধ্যমে একটা বড় ঝুঁকি তৈরি হয় এবং এই ঝুঁকিটা দেখা যাচ্ছে যে যারা বেশি বর্জ্য উৎপাদন করেন তাদের চেয়ে যারা কম উৎপাদন করেন, অর্থাৎ একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, বস্তিবাসী, তাদের উপরে অভিঘাতটা বেশি পড়ে। বিভিন্ন গবেষণায় আমরা এটা দেখেছি এবং সরকার থেকেও এখন এই ব্যবস্থাপনাটার উপরে জোর দেওয়া হচ্ছে। তবে এইটার যে ঝুঁকি সেটা এখনও খুব বেশি আমলে নেওয়া হয়েছে বলে আমরা এখনও দেখতে পাচ্ছি না। ভবিষ্যতে এটার কি করণীয়, আমাদের সাথে যারা আজকে অতিথি আছেন তাদের মাধ্যমে এটা বিশ্লেষণ করার চেষ্টা করব। আমাদের সাথে মোট 4 জন অতিথি থাকবেন, 2 জন অনলাইনে এবং 2 জন স্টুডিওতে আছেন। আমরা পরিচয় করে দিচ্ছি মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম এমপি, তাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। স্টুডিওতে আমাদের সাথে 2 জন আছেন, আশরাফুদ্দিন মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর, আবু নাসের খান চেয়ারম্যান পরিবেশ বাঁচাও আন্দোলন, এবং অনলাইনে আরও একজন অতিথি আছেন আমাদের সাথে, ডাক্তার দেবালোক সিংহ, নির্বাহী পরিচালক দুস্থ স্বাস্থ্য কেন্দ্র। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। দর্শক, মূল আলোচনা শুরু করব তার আগে ছোট একটা ভিডিও দেখে আসি এই বিষয়ের উপর নির্মিত। বিশেষজ্ঞদের মতে ২০৩০ সাল নাগাদ ঢাকা হবে বিশ্বের ৬ষ্ঠ বৃহত্তম মেগা সিটি, আর ২০২৫-এর মধ্যে এ নগরীর জনসংখ্যা হবে প্রায় ২ কোটি। ভবিষ্যৎ এই মেগা সিটির নাগরিকদের একটি বড় অংশের আবাস নগরীর আনাচে কানাচে গড়ে ওঠা বস্তিতে। সরকারি হিসাবে প্রায় ৩,৫০০ বস্তিতে অন্তত ৬.৫ লাখ মানুষ বাস করে। অত্যন্ত জনবহুল ঢাকা নগরীতে প্রতিদিনই প্রচুর বর্জ্য উৎপন্ন হয়, সুব্যবস্থাপনার অভাবে যার বেশিরভাগই অপরিশোধিত অবস্থায় ফেলা হয় বস্তিগুলোর আশেপাশে। সারা ঢাকা শহরে ময়লা এনে আমাদের উপরে ফালানো হয়। পচনশীল বর্জ্যের পাশাপাশি রয়েছে অপচনশীল টিনের কৌটা, প্লাস্টিক পণ্য, যা মাটি, পানি ও বাতাসকে ক্রমাগত দূষিত করছে এবং সুবিধাবঞ্চিত দরিদ্র বস্তিবাসীর জীবন ও জীবিকায় নেতিবাচক প্রভাব ফেলছে। বেড়িবাঁধের যে রোডটা, ওইখানে ময়লার একটা স্তূপ হয়ে গেছে। আমার তো অনেক ধরনের সমস্যা, কারণ আমার বাচ্চাদের যদি অসুখ বিসুখ থাকে ডাক্তারের কাছে নিতে হয়, তারপর আবার আমার ঘরের আশেপাশে যে ময়লা থাকে এগুলো আমার পরিষ্কার করতে হয়। ঢাকার বেশিরভাগ শিল্প কারখানাতে শোধনাগার না থাকায় শিল্প বর্জ্য ফেলা হয় বস্তির পাশেই। ফলে ঢাকার প্রতিটি বস্তি হয়ে উঠছে এক একটি বর্জ্যের ভাগাড়। নাগরিক অধিকারের যে সুযোগ সুবিধা এটা বস্তিতে নাই। নগরীর অধিকাংশ বস্তিতেই কার্যকর বর্জ্য অপসারণ ব্যবস্থা নেই। সিটি কর্পোরেশন কর্তৃক নিয়োগকৃত ইজারাদার বর্জ্য সংগ্রহের কাজে বস্তি এলাকায় যথাযথ দায়িত্ব পালন করে না। ফলে ঘরের পাশেই অথবা ধারে কাছের জলাশয়ে বর্জ্য ফেলা এখানকার নিত্যদিনের চিত্র। অন্য রোডে যা দেখেন দুনিয়ার নোংরা হয়ে পড়ে আছে, কারণ সিটি কর্পোরেশন অফিস থেকে রোড ঝাড়ু দেওয়া হয়নি। তারা বলে যে ভাই আমাদের তো সরকার তেমন বাজেট দেয় না, 3 মাস পরে একদিন তারা এসে আমাদের পরিষ্কার করে দিয়ে যায়। যারা ঠিকাদার নিযুক্ত হয়েছেন অধিকাংশই হয়তো বা প্রভাবশালী লোকজন বা কাউন্সিলরের কাছের লোকজন। এখন তাদের সাথে এই সাধারণ জনগণ কিন্তু পারে না। এই ক্ষেত্রে আমি মনে করি চুক্তিনামা যখন করা হয় তখন যেন সেখানে কঠোর কিছু শর্ত থাকে। দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকের নেতৃত্বে কাপ, বার্সেক এবং ইনসাইটসকের সম্মিলিত কার্যক্রমের মাধ্যমে বস্তিগুলোতে উন্নততর পরিবেশ বিনির্মাণের জন্য বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বাংলাদেশ সরকারের আইন, নীতিমালা এবং বিধিবিধান সমূহের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নে বস্তিবাসীদের সাথে নিয়ে একত্রে কাজ করছে ঢাকা সিটিজেন্স অ্যাডভোকেসি কোলাবোরেশন এগেইনস্ট পলিউটিং এনভায়রনমেন্ট বা ঢাকা কলিং প্রজেক্ট। আমাদের যে সমস্যাগুলো সেগুলো আমরা ঘরে বসে থেকে চিল্লাইলে তো আর সরকারের কান পর্যন্ত বা যারা আসলে স্টেপগুলো নিবে তাদের কান পর্যন্ত পৌঁছাবে না, আর আমার একার পক্ষে সম্ভব না এই সমস্যার সমাধান। সেক্ষেত্রে ঢাকা কলিং প্রজেক্ট আমাদেরকে এই সাপোর্টটা দিচ্ছে যে আমাদের আসলে কি করা উচিত আর কিভাবে করা উচিত, এবং আমাদের অধিকারগুলো যা যা আছে
সেইগুলো সম্পর্কে আমাদেরকে সচেতন করছে এবং সেই অধিকার বাস্তবায়নে আমরা কি করতে পারি সেদিকেও আমাদেরকে অগ্রসর করছে। দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব পালনে অবহেলার কারণে দরিদ্র নগর বস্তিবাসীর জীবন চরম বিপর্যয়ের সম্মুখীন। নগরে ওয়েস্ট ম্যানেজমেন্ট ক্ষেত্রে বিশেষ করে স্লাম বেসড যে ওয়েস্টগুলি প্রডিউসড হয় সেইগুলো ম্যানেজমেন্টের দায়িত্ব পুরোপুরি সিটি কর্পোরেশনের উপর। অনেকগুলো মন্ত্রণালয়, অনেকগুলো ডিপার্টমেন্ট, অনেকগুলো এজেন্সি, অনেকগুলো এন্টারপ্রাইজ রয়েছে যারা তাদের মাধ্যমে সিটি কর্পোরেশন কাজ করেছে। সিটি কর্পোরেশন যে লিড দিচ্ছে, সে যেটা বলবে সেটা অন্যরা সেই মতন করছে কিনা, বাস্তবায়ন করছে কিনা, এটা দেখার দায়িত্ব সিটি কর্পোরেশন। বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিদ্যমান আইনগুলোতে সুস্পষ্ট নির্দেশনা না থাকায় এবং এর যথাযথ প্রয়োগের অভাবে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের যারা ইন্সপেক্টর রয়েছে শুধুমাত্র তারা কোর্টে প্রসিকিউট করতে পারবে, ভিকটিম আবেদন করলে কোর্ট গ্রহণ করবে। ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের অফিসই সারা বাংলাদেশের সব জেলায় নাই, তাহলে আইন আছে, আইন প্রয়োগ করবে কিভাবে? এইটা চেঞ্জ হওয়া উচিত। সিটি কর্পোরেশনে কিন্তু আমরা ট্যাক্স দিয়ে থাকি, যদি সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করা হয় তাহলে কিন্তু বর্জ্য সংগ্রহ, পরিবহন ব্যবস্থাপনা আরও উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে দূষণমুক্ত পরিবেশ ও স্বাস্থ্যসম্মত আবাস নাগরিক হিসাবে প্রতিটি বস্তিবাসীর সাংবিধানিক অধিকার। কিন্তু ঢাকার নাগরিক হিসাবে কি কি সেবা তারা পাবেন সে বিষয়ে জানা বোঝার সচেতনতার অভাবে তা দাবি করার সামর্থ্য তাদের নেই। দেশের প্রান্তিক মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার সকলের। দর্শক, ভিডিও চিত্রটি দেখছিলেন এবং এখানে কিন্তু বেশ কিছু বিষয় উঠে এসেছে। সেই বিষয়গুলো আমরা সামনে আনার চেষ্টা করব। আবু নাসের খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি দীর্ঘদিন ধরে এই বিষয়ের উপর কাজ করছেন। আপনার কি মনে হয় যে এই যে বর্জ্য ব্যবস্থাপনাটার দুর্বলতা, এইটা আসলে কি কারণে এত বেশি বলে এখন মনে হচ্ছে আমাদের? প্রথমত দেখেন, আমাদের দেশের খুব দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করছে, যার ফলে অনেক বেশি বর্জ্য হইতেছে। একই সাথে যে এইগুলাকে কালেক্ট করে যেখানে ফালাবে সেটার যে ব্যবস্থাপনাগত কার্যক্রমটা খুবই দুর্বল সেই জায়গাগুলোর থেকে আর কি। আর আইনগত কিংবা অন্য দুর্বলতা তো আছেই আর কি সেই জায়গাগুলোর থেকে। তো বুঝার সুবিধার জন্য আমরা যদি ক্যাটাগরি করি কার দায়িত্ব কতটুকু, তাহলে অনেক সুবিধা হয় আর কি। যে ধরুন ৩-৪ ধরনের বর্জ্য আছে বেসিক্যালি। একটা হলো হাউস হোল্ড ওয়েস্ট, অর্থাৎ বাসাবাড়ি থেকে যে সমস্ত বর্জ্য হয় সেইটা কিন্তু সিটি কর্পোরেশন করে থাকে, করার দায়িত্বটা তার। হয়তো 100% পারতেছে না, কিন্তু এখানে 75% বা 60-70-80 এটা ডিপেন্ড করে, এটা ফালায় ইয়ে। এছাড়াও আছে হাসপাতাল বর্জ্য। হাসপাতাল বর্জ্য বেশ কিছু হাসপাতাল থেকে নেওয়া হয়, কিন্তু তার একটা সিংহভাগই হাসপাতাল বর্জ্যের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুসারে ঝুঁকির মাত্রাটা সবচেয়ে বেশি। সেখানে সবচেয়ে ঝুঁকির মাত্রা বেশি। এটা সাধারণ বর্জ্যের মতোই। ধরুন একটা হাসপাতালে ধরুন হয়তো 50 কেজি বর্জ্য হওয়ার কথা, মেডিকেল বর্জ্য, সেখানে হয়তো তারা 10 কেজি বা 5 কেজি নিচ্ছে, বাকিটাই কিন্তু ওই রকমভাবে ফেলাই দিচ্ছে। সুতরাং এটা একটা বিষয়। তারপরে আছে ইলেকট্রনিক্স বর্জ্য, যে সমস্ত বর্জ্যগুলো প্রচুর পরিমাণে প্লাস্টিক এই সমস্ত জিনিসগুলো আছে, এইগুলো সাধারণত বাসা বাড়ি বা এই সমস্ত এর থেকে আছে। এছাড়াও আছে কিন্তু শিল্প বর্জ্য। হ্যাঁ, শিল্প বর্জ্যের মধ্যে 3 ধরনের, একটা হলো তরল, গ্যাস। এখানে যেহেতু কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা আছে, শিল্পের মধ্যে যেমন হাজারীবাগ ট্যানারি ওখান থেকে ইয়েতে সাভারে গেছে, এখানে কঠিন এই ব্যবস্থাপনাটার দুর্বলতাগুলো কোথায় বলে আপনার মনে হয়? দেখেন, এই যে শিল্প বর্জ্যটা, এইটা শিল্প তার দায়িত্ব সেটাকে ডিসপোজ করার। কিভাবে করবে সেটা পরিবেশ অধিদপ্তরের সাথে আলাপ আলোচনা করে, কিন্তু মূল দায়িত্বটাই থাকে তার। কিন্তু হাউস হোল্ড ওয়েস্ট যেটা, সেইটার কিন্তু মূল দায়িত্ব থাকে হলো সিটি কর্পোরেশনে। সেখানে তারা সবটুকু পারতেছে না সেই জায়গাগুলো থেকে। তার মানে অন্য জায়গাগুলোতে বড় একটা ঘাটতি রয়ে যাচ্ছে। আমি একটু এই যে ধরুন যতগুলো ট্রাক আছে, সবগুলো ট্রাকও যদি নেয় তাহলে 60-70% বেশি কিন্তু ময়লা নিতে পারে না। বাকিটা তাহলে কোথায় যায়? বাকিটা এই যে ধরুন নিচু এলাকায় কিংবা ধরুন বুড়িগঙ্গার পারে বা অন্যান্য নদী কিংবা জলাধারের পাশে, যেটার কারণে আমাদের এবং যেখানে কিন্তু মাননীয় মন্ত্রী, আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা একটা গবেষণা প্রতিবেদন দেখছিলাম যে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে 133টা দেশের মধ্যে আমাদের অবস্থান একেবারেই তলানিতে।
অর্থাৎ মানদণ্ডটা খুব খারাপ। আপনি দায়িত্ব নিয়েছেন, এটার উপরে অনেক কাজ করছেন আমরা জানি, কিন্তু আবু নাসের খান যেটা বললেন যে ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা অনেক দুর্বল। প্রথমত এই দুর্বলতার কারণটা কি, দ্বিতীয়ত বর্জ্য যে হারে বাড়ছে সেই হারে আমাদের ব্যবস্থাপনার ক্ষমতা কেন বাড়ানো যাচ্ছে না? জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আমার মনে হয় পূর্ববর্তী বক্তার যে কথাটা বললেন যে আমাদের মাথাপিছু আয় বাড়া এবং ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের ওয়েস্ট জেনারেশন সঙ্গতপনা বাড়বে। তো মানুষ বেশি কনজিউম করছে, বেশি ওয়েস্ট ক্রিয়েট হচ্ছে। তো এই অবস্থা থেকে আর এর বাইরে হলো যে ঢাকা ইজ দ্য হাইয়েস্ট ডেন্সলি সিটি ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে আমরা ক্ষুদ্র একটি জায়গাতে প্রায় 2 কোটি লোক বসবাস করি। তো এই দুটি কারণে আমাদের যে ডোমেস্টিক ওয়েস্টের কথা বলা হয়েছে, ডোমেস্টিক সলিড ওয়েস্ট, এটা জেনারেশনটা বেশি হচ্ছে। এটাকে ডিসপোজ করার জন্য আমাদের আসলে কখনোই ডিসপোজালের যদি কথা বলি, তো কখনোই আমাদের এই বিষয়টাকে আমরা এ নিয়ে কখন কাজ করা হয় না ঠিক বলবো না। আমি মনে করি যে সায়েন্টিফিক্যালি আমরা যেভাবে করার দরকার সেভাবে আমাদের এখান থেকে উদ্যোগ থাকলেও আমরা কিন্তু একটা লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারিনি। শুধু আমরা কেন, আমি ভারতে আমি যখন নাকি মন্ত্রীর দায়িত্ব নিলাম, তো সো আই বিকেম টু নো দিস ইজ দ্য পারভিউ অফ দিস মিনিস্ট্রি, সো আই মাস্ট হ্যাভ টু অ্যাড্রেস অল দিস থিংস। তো আমি তখন ভারত সফর করেছিলাম যে ভারত কিভাবে করছে। আমি সাউথ কোরিয়া করেছি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চায়না, জাপান, এগুলো আমি ফিজিক্যালি ভিজিট করেছি। করে সেখানে তারা দেখছে যে ইনসিনারেশন প্রসেসে দে আর ডিসপোজিং। এখানে দুইটা বিষয় আছে, একটা হলো যে ওয়েস্ট কালেকশন, দ্যাট ইজ ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটাকে আই ওয়ান্টস টু ডিফাইন অ্যাজ এ ওয়েস্ট ম্যানেজমেন্ট। আর এরপর সেকেন্ডারি হলো ডিসপোজাল। ডিসপোজালটা হইতে হবে যে আপনি এটাকে ইলিমিনেট করা, বিকজ উই আর ভেরি ডেন্সলি কান্ট্রি, উই হ্যাভ এ ল্যান্ড হাঙ্গ্রি কান্ট্রি। আমাদের কাছে যথেষ্ট জমি নেই ওই ল্যান্ড ফিলিং করার জন্য, ডাম্পিং করে রাখার জন্য। তো আর মোরওভার যে মোস্ট সব জায়গাতে কম বেশি মানুষের বসবাস আছে। সো ওয়ান্স এনিহোয়ার ইউ উইল ডাম্প ইট উইল ক্রিয়েট লট অফ আপনার কন্টামিনেটেড থিং উইল বি ডিসিমিনেটেড টু দ্য এয়ার। তো সে কারণে আমরা মনে করি যে দিস ইজ নট দ্য রাইট ওয়ে। মানে ইউরোপিয়ানরা করছে অথবা মার্কিন যুক্তরাষ্ট্র, বাট তারা কিন্তু ইনসিনারেশনও করছে। ইনসিনারেশন করে আপনি বিদ্যুৎ উৎপাদন করবেন। এখন এটা নিয়ে আমার মনে হয় বাই দিস টাইম আমি খুব ক্লিয়ার করতে পেরেছি। আমি মন্ত্রী হওয়ার পরে আমি যখন নাকি এটা করেছি, তখন আমি এটা প্রক্রিয়াটা সম্পূর্ণ করে বিদেশি সম্পূর্ণ ইনভেস্টমেন্টে এখানে তারা প্ল্যান্ট স্থাপন করবে, আমরা তাদেরকে ওয়েস্টটা দেবো, তারা সেইটাকে বার্ন করে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করবে। আমরা বিদ্যুৎটা তাদের থেকে কিনে নিব, বিদ্যুৎ মন্ত্রণালয়, এবং তার মাধ্যমে তারা ইনভেস্টাররা তাদের কস্ট অফ দ্য ইনভেস্টমেন্ট। সেটা আমরা কিছুদিন আগে দেখেছি যে একটা প্রজেক্ট অলরেডি আপনারা শুরু করেছেন। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যেই নীতিমালা, যেই আইন অনুসরণ করি সেটাও অনেক পুরনো, এবং সম্ভবত সেই আইনের মাধ্যমে আমাদের এই শতভাগ সুরক্ষা বা ব্যবস্থাপনাটা ঠিকমতো করা সম্ভব নয়। এইখানে আপনাদের কোনো পরিমার্জন, সংশোধন বা নতুন উদ্যোগের এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। না, আইনগত ত্রুটি বিচ্যুতি কিছু কিছু আছে। আমাদের যে আইনের সুবিধা এখনো বিদ্যমান, সেই সুবিধার আমরা এখনো অনেকাংশে ব্যবহার করতে পারিনি। তো এখানে আমরা তো ওয়েস্টটা কালেকশন করার জন্য, আমি যেটা বলছিলাম যে ওয়েস্ট ম্যানেজমেন্ট বলতে উই হ্যাভ টু কালেক্ট ইট অ্যান্ড উই উইল ম্যানেজ ইট অ্যান্ড উইল রিচ টু দ্য ডাম্পিং ইয়ার্ড। তো এই কাজটাও আমরা এর ইতিমধ্যে আরম্ভ করছি, এবং এটা যদিও খুব একেবারে হোলস্টেক একবার সাকসেসফুলি হয় নাই, বাট এটা হচ্ছে না, এই কথাটা ঠিক না, হচ্ছে যে ডোমেস্টিক ওয়েস্টগুলো কালেকশন করা হচ্ছে। মেডিকেল ওয়েস্টের কথা বলেছেন, মেডিকেল ওয়েস্টও সেখানে মেডিকেল হসপিটালগুলোতে দে মাস্ট হ্যাভ টু বি অ্যাজ এ রিকোয়ারমেন্ট অফ দ্য তাদের কমপ্লায়েন্স, তারা সেখানের মধ্যে ইনসিনারেশন প্লান্ট, তাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্লান্ট আছে, তাদের স্থাপন করা উচিত এবং করবে। আমি মনে করি এখন কিছু অনেক জায়গাতে আছে। আর এরপরে ই ওয়েস্টের কথা বলছে, ই ওয়েস্ট অ্যান্ড আপনার তো সেই ওয়েস্টটাও এখানের মধ্যে আপনার এর সাথে ইন্ডাস্ট্রিয়াল সলিড ওয়েস্ট অ্যান্ড লিকুইড ইফিলেন্ট ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যম দিয়ে সব লিকুইড ওয়েস্টগুলোকে তারা ট্রিটমেন্ট করবে। আর সলিড ওয়েস্টগুলোও এখানে ইনসিনারেশনের মাধ্যম দিয়ে আমরা ডিসপোজ করতে পারি। তো সারা বাংলাদেশে শুধুমাত্র ঢাকা শহর না, ঢাকা উত্তর দক্ষিণ, গাজীপুর এবং নারায়ণগঞ্জ অলরেডি বিন অ্যাপ্রুভড এবং ইট ইজ আন্ডার প্রসেস, অ্যাপ্রুভ হয়ে গেছে। এরপরে দিয়ে আপনার চিটাগাং আসতেছে, এবং আমরা খুলনা
সিলেট সহ এই সমস্ত শহরগুলোর জন্য কাজ করছে। দ্য ন্যাশন ওয়াইড ইট ইজ দ্য ওয়ান অফ দ্য বিগ চ্যালেঞ্জ বিকজ উই আর ডেন্সলি কান্ট্রি অ্যান্ড উই আর কনজিউমিং মাস অ্যাজ বিকজ আওয়ার ইকোনমিক স্ট্যাটাস হ্যাভ বিন রাইজ। তো এই সমস্ত কারণে আমার মনে হয় আর এটা নিয়ে আমরা কাজ করা হচ্ছে। হ্যাঁ, আমাদের কিছু ড্রব্যাক নাই, কথা ঠিক না, কিছু কিছু তো আমাদের ঘাটতি আছে। সেই ঘাটতি পূরণের জন্য সরকার অত্যন্ত আন্তরিক এবং অ্যাজ বিকজ ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ মাই মিনিস্ট্রি সো দ্যাট আমরা এটা কাজ করছি ইন কোলাবোরেশন অফ বিদ্যুৎ মন্ত্রণালয় অ্যান্ড দ্য আমার এনভায়রনমেন্ট মিনিস্ট্রি। তো এনভায়রনমেন্ট মিনিস্ট্রিকেও আমরা এর সাথে যুক্ত আছে, যে তারা এখানে ইআইএ করে দেবেন, এনভায়রনমেন্টাল ইনফ্যাক্ট অ্যাসেসমেন্টটা করবেন, যে সমস্ত আমাদের প্ল্যানগুলো স্থাপিত হবে সেগুলা কোনো ফার্দার কোনো রকম কন্টামিনেট করে কিনা আমাদের এনভায়রনমেন্টকে। তো মাননীয় মন্ত্রী, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আরেকবারও একটু পরে আপনার কাছে আসবো অন্য বিষয় নিয়ে। আমাদের স্টুডিওতে আশরাফুদ্দিন মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর, আপনার কাছে আসতে চাই। আমরা যখন ভিডিও চিত্রটি দেখছিলাম, ঢাকা জেলার যিনি জেলা প্রশাসক তিনি বলছিলেন যে পরিবেশ অধিদপ্তর যারা এই যে পরিবেশ সংক্রান্ত কোনো ভায়োলেন্স হলে উদ্যোগ নেবে তাদের আসলে সক্ষমতা নিয়ে প্রত্যেকটা জেলায় আপনাদের অফিসও নাই, সেরকম একটা কথা উনি বলছিলেন। আপনাদের তো আসলে যারা এই আইনকে অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনেক কিছুই আছে হাতে, আপনারা কতটুকু কি নিয়েছেন আসলে? আমি শুরুতেই মাননীয় মন্ত্রী মহোদয়কে সালাম জানাচ্ছি এবং যারা আছেন সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আমি রিসেন্টলি বলবো যে আসলে 1995 সালের পরিবেশ সংরক্ষণ আইন যেটা হয়েছিল এর 20 ধারার ক্ষমতা বলে সরকার অতি সম্প্রতি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2021 প্রণয়ন করেছে এবং এটা জাস্ট এই মাসের আজকে ডিসেম্বরের 29 তারিখ, এটা 23 তারিখ কিন্তু গেজেট আকারে প্রকাশিত হয়েছে এবং এটার মাধ্যমে মূলত আইনগত ব্যবস্থা যেগুলো সেগুলো নেওয়ার কিন্তু একটা রাস্তা সুগম হয়েছে। আর একই সাথে এই ব্যবস্থাপনাটা ফুললি দেখার জন্য সরকার একটা জাতীয় কমিটিও কিন্তু গঠন করেছেন। পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে আহ্বায়ক করে এবং পরিবেশ অধিদপ্তরের কেমিক্যাল উইংয়ের যে পরিচালক তাকে সদস্য সচিবের 21 সদস্যের একটা কমিটি করা হয়েছে, জাতীয় কমিটি। এই কমিটি আসলে ওভারঅল বিষয়টা সুপারভিশন করবে। সেটা তো সম্প্রতি হয়েছে, এর আগে আপনারা এই সময় আদৌ কোনো কাজ করেছেন কিনা? কাজ কিছু হয়েছে, আমাদের কিছু কার্যক্রম ছিল, প্রকল্প ছিল। মানে ঢাকা সিটিতে ধরেন এই শুরুতেই যে আলোচনা আসছে যে বিভিন্ন প্রকার বিন দেওয়া, উৎসে আমার যে বর্জ্য যেগুলো আছে এটা কিন্তু সেগ্রিগেট করে ফেলা বা সেপারেটেড করে ফেলা একটা থেকে আরেকটা। এখানে সবুজ কালারের একটা বিন দেওয়া ছিল, তারপর হলুদ ছিল, রেড ছিল, এই সংক্রান্ত ট্রেনিংও দেওয়া হয়েছে। এবং ঢাকা সিটিতে ওই সময় গুলশান, বনানী, বারিধারা, এরপর আমাদের মিন্টু রোড সহ ঢাকার যে এরিয়াগুলো আছে এইসব অঞ্চলে 80,000 ফ্যামিলির কাছে 3টা করে প্রত্যেকটা বিন করে 2,40,000 বিন কিন্তু বিতরণ করা হয়েছে এবং এরও আগে আরও প্রায় 10,000 বিন বিতরণ করা হয়েছে, তাদের ট্রেনিং দেওয়া হয়েছে বিভিন্ন এরিয়াতে। আলটিমেটলি এটার কার্যক্রম এখনো শেষ হয়নি, কার্যক্রম এখনো যদিও পূর্বের মতো এই যে আইনি ব্যবস্থাটা বা কঠোর আইনি পদক্ষেপ না থাকার কারণে এই ব্যবস্থাপনাটা দুর্বলতা হচ্ছে বা মানুষ সুযোগগুলো নিচ্ছে কি? আসলে একটা হচ্ছে ওয়েস্টের পরিমাণও বাড়ছে, এটাও সত্য যে শুরুতেই এসছে, মানুষের ইনকাম বাড়ছে, মানুষ কিন্তু কনজাম্পশন বেশি করছে এবং এই কারণে ওয়েস্টের পরিমাণও বাড়ছে, এটা হচ্ছে বাস্তবতা। আর মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বলেছেন আসলে একটা বিষয় যে ঢাকা সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর, কাজে এখানে আসলে মানুষ যত বেশি তার ওয়েস্ট প্রোডাকশন হচ্ছে বেশি এবং একই সাথে ফ্রি এরিয়া খুব কম, যেখানে আপনি আসলে ময়লাগুলো নিয়ে কোথাও যে আপনি জমা রাখবেন, কোথাও জমিয়ে রেখে প্রসেস করবেন সেই সুযোগটা আসলে খুবই সীমিত। ইভেন আমি যতটুকু মনে হয় যে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন যেগুলো প্রাইমারিলি মানুষের বাড়ি থেকে মেটেরিয়ালস রাখা হচ্ছে সেগুলোর সংখ্যাও কিন্তু কম আমার মনে হচ্ছে, আরো বাড়ানো গেলে। অনলাইনে আরো একজন অতিথি আছেন, আমি আবারও ফিরবো, ডাক্তার দিবালোক সিংহ, নির্বাহী পরিচালক দুস্থ স্বাস্থ্য কেন্দ্র। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমরা শুরুতে বলছিলাম যে এই যে বর্জ্য ব্যবস্থাপনাটা সঠিক না হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে শহরের যারা নিম্ন আয়ের মানুষ বা যারা বস্তিবাসী তারা। আপনার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই, কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন? ধন্যবাদ। এবং আজকের এই আলোচনার সময় আমাদের মাননীয় মন্ত্রী এবং অন্যান্য যারা আলোচক বৃন্দ আছেন তাদের সবাইকে সালাম এবং আদাব জানাচ্ছি। আমি যেটা বলতে চাই সেটা হলো যে এইখানে আমাদের বাংলাদেশে এখন একটা ব্যাপক পরিমাণ কঠিন বর্জ্য উৎপাদিত হচ্ছে এবং সেই কঠিন বর্জ্য উৎপাদনকে ভালোভাবে যদি আমরা ম্যানেজ করতে চাই তাহলে আমাদেরকে বর্জ্য উৎপাদনটাকে রহিত করতে হবে, এইটাকে আমরা যাতে পুনর্ব্যবহার করতে পারি সেটা করতে হবে, এটা যাতে আমরা পুনঃচক্রায়ন করতে পারি বা রিসাইক্লিং করতে পারি সেটা করতে হবে, অথবা আমরা এটাকে পুনর্ব্যবহার করতে হবে।
সুতরাং 4R প্রিন্সিপালে যদি আমরা থাকি তাহলে এই জায়গাটায় আমরা হয়তো কিছুটা উন্নতি করতে পারবো। এখানে আরেকটা বিষয় হলো যে আমাদের দেশের অর্থনীতি যদি আমরা সার্কুলার ইকোনমির দিকে তাকাই তাহলে সার্কুলার ইকোনমিগুলি দেখা যাচ্ছে যে তারা কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় মানে শূন্য কঠিন বর্জ্য উৎপাদন এই জায়গায় চলে যাচ্ছে, এবং উন্নত দেশ যেগুলির কথা ইতিমধ্যে আলোচনায় এসছে সেই উন্নত দেশগুলি কিন্তু শূন্য কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আছে, যেমন সুইডেন বা জার্মানি বা জাপান, এই ধরনের উন্নত দেশগুলি। সুতরাং সেই দিক থেকে আমাদের ওই জায়গায় পৌঁছতে হবে। কিন্তু আমাদের দেশে সাধারণ মানুষের যে সচেতনতা এবং অংশগ্রহণ সেই জায়গাগুলিতে আমাদের আরো প্রয়োজনীয় মনোযোগ দেওয়া দরকার। অর্থাৎ এটা শুধু একার মানে আমাদের দেশের যে পরিমাণ জনসংখ্যা এবং তার সাথে সাথে সরকারি ব্যবস্থাপনার যে সমস্ত দুর্বলতা, সেইটার ফলে সাধারণ জনগণের অংশগ্রহণ যদি সেখানে একদমই সীমিত থাকে এবং শুধু এটা যদি একার সরকারের মানে ব্যবস্থাপনার উপর নির্ভরশীল হয়ে যায় তাহলে এই সমস্যার সমাধান করা খুবই জটিল এবং কঠিন। এবং এইখানে আমি স্বাস্থ্যগত দিকটা একটু বলতে চাই, সেটা হলো যে দেখেন যে আমাদের এই যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা যদি সঠিকভাবে না হয় তাহলে এইখানে বিভিন্ন ধরনের ভেক্টরগুলি উৎপাদিত হচ্ছে, অর্থাৎ বিভিন্ন ধরনের মশা উৎপাদন হচ্ছে, মাছি উৎপাদন হচ্ছে, এবং কঠিন বর্জ্যের ভিতরে যদি আপনার মলবর্জ্য যখন সংক্রমিত হয়ে যাচ্ছে তখন সেইটা থেকে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে পড়ছে। এবং আমাদের নালার যে ব্যবস্থাপনা সেটা যেহেতু একটা জটিল পরিস্থিতিতে আছে, সুতরাং নালাগুলি ভরে যাচ্ছে, এবং যেটা আসলে বস্তিবাসীর জন্য যেটা সমস্যা সেটা হলো বস্তিবাসীরা একটা প্রান্তস্থিত এলাকায় বসবাস করেন এবং বস্তিবাসীরা একটা প্রান্তস্থিত জনসাধারণ, তাদের নিজস্ব সক্ষমতা খুবই দুর্বল, এবং তারা এই যে কিছুক্ষণ আগে যে আমরা ভিডিওটি দেখলাম সেই ভিডিওতে তারা বলছেন যে আমাদের এখানে সমস্ত কঠিন বর্জ্য ফেলা হচ্ছে এবং যেটার ফলে এখানে তাদের যে জনস্বাস্থ্য ব্যবস্থা ঝুঁকির সম্মুখীন হচ্ছে সেইটার ব্যাপারে আমাদের প্রয়োজনীয় উদ্যোগের যথেষ্ট অভাব দেখা দিচ্ছে। সুতরাং আমরা একটা সমীক্ষায় দেখতে পাচ্ছি যে আগামী 2025 সালের ভিতরে 47,000 টন প্রতিদিন বর্জ্য উৎপাদিত হতে যাচ্ছে আমাদের দেশে। এখন আমাদের দেশে একটা বিরাট সংখ্যক লোক হলো দরিদ্র এখন আমরা উন্নত দেশ হওয়ার চিন্তা করছি, সেটা ঠিক আছে, কিন্তু এই সমস্ত জনসাধারণের সেবা ব্যবস্থা, তাদেরকে শিক্ষিত করা, তাদের সাথে প্রয়োজনীয় যোগাযোগ করা, তাদেরকে আমাদের পরিকল্পনার ভিতরে অংশগ্রহণে মানে সুযোগ দেওয়া, সেইগুলি যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে উন্নত দেশ হওয়ার যে স্বপ্ন সেই স্বপ্নটা কিন্তু আমাদের জন্য জটিল হবে, কঠিন হবে। জি, ডক্টর দিবালোক সিংহ, আপনিও থাকুন আমাদের সাথে। আপনার এই অভিজ্ঞতাটা বা আপনার গবেষণাটার প্রেক্ষিতে আমরা একজন বস্তিবাসীর অভিজ্ঞতাটা শুনবো। মাননীয় মন্ত্রী, আপনারও দৃষ্টি আকর্ষণ করছি, এই অভিজ্ঞতার প্রেক্ষিতে সরকার কিংবা আপনার মন্ত্রণালয় আসলে সামনের দিনগুলোতে কি পদক্ষেপ নেবে আমরা সেটা জানবো। আমরা একজনের অভিজ্ঞতাটা ছোট করে একটু শুনে আসতে চাই। আমি ফাতেমা আক্তার, আমি করাইল বস্তিতে থাকি। আমার একটা ছোট সংগঠন আছে, নগর দরিদ্র বস্তিবাসী উন্নয়ন সংস্থা এনডিবাসী হিসাবে। আসলে যদি বলেন যে আমাদের করাইলে বজ্র ব্যবস্থাটা বললে কিন্তু বিশেষ করে বস্তি এরিয়াতে নাই বললেই চলে, কারণ দেখা যায় হচ্ছে গিয়ে যেটুকু হয় নিয়মিত নেওয়া হয় না, আর আমাদের জন্য তো কোনো নির্ধারিত ওই যে ড্যাম্পিং প্লেসও নাই যে আমরা যে ময়লাটা নিয়ে ফেলবো সেই জায়গাটাও আমাদের নাই। এই না থাকার কারণে দেখা যায় যে সেকেন্ডারি যে স্টেশন বলা হয় ওইখানে ফেলতে গেলেও আবার এলাকার যারা প্রভাবশালী আছে তারা কিন্তু ওইভাবে ফেলতে দেয় না, আমাদের থেকে অনেক টাকা চায়। হ্যাঁ, ওইভাবে আমরাও টাকা দিতে পারি না, একটা সমস্যা। আবার এলাকায়ও দেখেন যে আমরা যদিও গরিব মানুষ, এই দেশেরই নাগরিক, কিন্তু দেখা যায় বড় লোকরা যেখানে 100 টাকা দিতেছে একটা ইউনিটের জন্য, আর আমরা একটা ঘরে থাকি বস্তির ঘরে, আমাদের এই ময়লা ফালানোর জন্য আমাদের দিতে হইতেছে 100 থেকে 150 টাকা। তারপরও নিয়মিত আমরা ফেলতে পারি না অনেক সময় ওই ইয়ের জন্য, ড্যাম্পিংয়ের নির্ধারিত জায়গা না থাকার জন্য।
আমরা ভিডিওতে দেখছিলাম। মাননীয় মন্ত্রী, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে যে এই যে যারা নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য বর্জ্য ব্যবস্থাপনা আপনারা নতুন কোনো পরিকল্পনার আওতায় এনে করবেন কিনা, আমি ছোট্ট একটা বিরতি নিয়ে তারপর এই উত্তরটা আপনার কাছ থেকে শুনবো। দর্শক, আমাদের বিশেষ সেই আয়োজনের ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, সাথে থাকবেন। আরেকবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন চ্যানেল 24-এর বিশেষ আয়োজন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, নগরের দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকি এবং অধিকার। আর এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে FCDO এবং USAIDর সৌজন্যে। আমরা 4 জন অতিথিকে পেয়েছি আজকের আয়োজনে। মাননীয় মন্ত্রী আছেন তাজুল ইসলাম MP, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, আছেন আশরাফুদ্দিন, মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর, আবু নাসের খান, চেয়ারম্যান পরিবেশ বাঁচাও আন্দোলন, এবং ডাক্তার দিবালোক সিংহ, নির্বাহী পরিচালক দুস্থ স্বাস্থ্য কেন্দ্র। আমরা বিরতির আগে মাননীয় মন্ত্রীর কাছে আসব বলেছিলাম। আমরা এর আগে ছোট্ট কয়েকটা পরামর্শ আছে এই বিষয়ে, আবু নাসের খান আপনি বলছিলেন, সেই পরামর্শগুলো নিয়ে আমরা মন্ত্রীর কাছে যেতে চাই। জি, ক্যাটাগরি অনুসারে বিভিন্ন মন্ত্রণালয়কে মূল দায়িত্ব দেওয়া। জি, অর্থাৎ এই যে হাউসহোল্ড ওয়েস্টের মূল দায়িত্ব কিন্তু স্থানীয় সরকারকেই নিতে হবে, এটা পৌর কর্পোরেশনে হোক আর যেটাই হোক। আপনার হাসপাতাল বর্জ্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে, শিল্প বর্জ্য শিল্প মন্ত্রণালয়কে, এবং অনেক সময় শহরে কিন্তু অনেক বেশি রাবিশ হচ্ছে, বিল্ডিং ভাঙতেছে, করতেছে, সেটা পূর্ত মন্ত্রণালয়কে দায়িত্ব নিতে হবে। অর্থাৎ এবং পরিবেশ অধিদপ্তর সামগ্রিকভাবে কোঅর্ডিনেট করবে। এই জায়গাটা যদি না হয় তাহলে হবে না। 1 2 নম্বর হলো হাউসহোল্ড ওয়েস্টকে নতুনভাবে দেখার সুযোগ বা যদি না করি তাহলে বর্জ্য ব্যবস্থাপনাটা আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে যাবে। অর্থাৎ আমাকে বর্জ্যটাকে সম্পদে রূপান্তরিত করতে হবে। এটা যদি করতে হয় তাহলে দেখেন আমাদের হাউসহোল্ড ওয়েস্ট যদি হয় 60-70% কিন্তু ধরুন জৈব পদার্থ, এটা খুব ভিজা থাকে। এটা ইনসিনারেশন করাটাও কিন্তু এনার্জি অনেক বেশি লস হবে এবং সম্পদের অপচয় হবে। এটাকে যদি বিশেষ করে আমি আবারও বলছি, বিল্ট আপ এরিয়াতে না হলেও অন্তত যে সমস্ত টাউনশিপ হচ্ছে কিংবা নতুন প্রজেক্ট এরিয়া হচ্ছে সেই সমস্ত জায়গায় বর্জ্যটাকে যাতে সম্পদ, অর্থাৎ কিচেন ওয়েস্ট যেটা আর কি, সেইটাকে ধরুন আপনার প্রথমে গ্যাস তৈরি করা যায়, গ্যাস তৈরি করিয়া এটাকে দিয়ে বাকিটা স্লাজ হিসাবে থাকিয়া সেটা জৈব সার হিসাবে করা হয়। তাহলে আর কোনো কিছুই অবশিষ্ট থাকতেছে না, সেটা জৈব সার হিসাবে ব্যবহার হয় সেই জায়গাগুলো থেকে। এই দৃষ্টিভঙ্গি না হলে তাহলে কিন্তু আমাদের যে জায়গা আছে সেই জায়গাগুলো থেকে আসতে চাই। আবারও আমরা 2টা প্রশ্ন আপনার কাছে করব। এই যে একজন বস্তিবাসী তার অভিজ্ঞতা শুনছিলেন যে স্পেশালি দরিদ্র জনগোষ্ঠীর জন্য আপনাদের আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা, আর আবু নাসের খান যে পরামর্শগুলো দিলেন এই পরামর্শগুলো বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জের, বা আপনারা এই বাস্তবায়নের কথা ভাববেন কিনা সামনের দিনগুলোতে? না, বস্তিবাসীর পক্ষ থেকে যে ভদ্রমহিলা বক্তব্য রেখেছেন, তো এটা আমি খুব অবাস্তব বলে মনে করি না। এটা তো আমরা তো আমাদের শহরে বস্তিবাসীর বাহিরে আর আমাদের যে সমস্ত পশ এরিয়া আছে সেখান থেকেও তো এখনো পুরোপুরি 100% কালেকশন হচ্ছে না, অথবা মিডল ক্লাস এরিয়াগুলোর থেকে। তো এটাকে আমরা আসলে কালেকশন করার মতন একটা ব্যবস্থা করছি। আমি বলি এখানে যেমন সিঙ্গাপুর, আমি একটা উদাহরণ দিই, সারা পৃথিবীর উদাহরণ দিতে গেলে তো সময় লাগবে। সিঙ্গাপুরে তারা কি করছেন, তারা একটা প্রাইভেট কোম্পানি, তারা সিটি কর্পোরেশন পক্ষ থেকে তারা টেন্ডার করে একটা কোম্পানি সেটা নেয়, এবং সেখানে তারা ওই হাউস হোল্ড থেকে তারা একটা কস্ট রিয়েলাইজ করে, এবং করে তার বিনিময়ে তারা এটাকে তারা এটা প্রকিউর করে তারা সেকেন্ডারি বলেন আর অথবা ফাইনাল ডেস্টিনেশন বলেন সেখানে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে সেখানে এর জন্য প্রত্যেক হাউস হোল্ড একটা টাকা দেয়। তো এখন আমি অন্যান্য যেমন টোকিওতে আমি দেখেছি তাদের মডেলটা, দে আর ডুইং দ্য সেম থিং। এখন এখানে আরও অনেকগুলো বিষয় আছে। তো আমার মনে হয় আমরা উই আর ইন ট্র্যাক, আমরা কিন্তু একটা সঠিক পথে আছি, আমরা সেটা কাজ করছি এবং আশা করি ইনশাল্লাহ অল্প সময়ের ব্যবধানে আমাদের অবস্থার কিন্তু পরিবর্তন হয়েছে। বস্তি বলেন অথবা নন বস্তি বলেন, মিডল ক্লাস এরিয়া অথবা হাই ক্লাস এলাকা, সব জায়গার থেকে এটা কালেকশন করার জন্য সিটি কর্পোরেশন যে কথাটা এসেছে, সিটি কর্পোরেশন ইজ ম্যান্ডেটেড এবং সিটি কর্পোরেশন সেই কাজটা করছে এবং করবে। তবে এখনও আমরা হোল স্টেক এটাকে আমরা সাকসেসফুল বলে আমি মনে করি না, এবং এটা হয়ও নাই। বাট আমরা কিন্তু হঠাৎ করে জাম দিতে পারবো না, বাট ইট ইজ স্টার্টেড। আচ্ছা,
সেকেন্ডলি হলো যে সেগ্রিগেশনের কথা বলা হয়েছে, রিসাইকেলের কথা বলছে, এনার্জির কথা বলছে। এখন দেখেন এখানে অর্গানিক ওয়েস্ট আছে এবং ইনঅর্গানিক ওয়েস্ট আছে, ওনারা যে কথাটা বোঝানোর চেষ্টা করছেন। অর্গানিকগুলোর থেকে আপনি হয়তো ওই কম্পোস্ট সার তৈরি করতে পারবেন, আর ইনঅর্গানিকগুলোতে এটা হলো যে পেট্রোলিয়াম প্রোডাক্ট মোস্টলি, তো সেটার থেকে আপনি এটা যদি এভাবে সেগ্রিগেট করে করা যায় তাহলে এটা ভালো। কিন্তু এখানে অনেকগুলো চ্যালেঞ্জ ওনারা নিশ্চয়ই এটা কগনিজেন্সে নেবেন, যে সেগ্রিগেশন করতে যাকে এঙ্গেজ করবেন, মানুষকে করবেন, এবং সেই মানুষগুলো কিন্তু ওখানে এই কাজগুলো করতে গেলে দে উইল বি কন্টামিনেটেড, তারা বিভিন্নভাবে রোগ আক্রান্ত হবে, এবং তারা আলটিমেটলি তারা ঘরে যাবে, তাদের পরিবারের লোকদেরকে আক্রান্ত করবে, সমাজকে আক্রান্ত করবে। সো ইট ইজ নট অ্যাট অল অ্যাকসেপ্টেবল ওয়ান। সেকেন্ডলি হলো যে সেগ্রিগেশন, এখন অর্গানিক এবং ইনঅর্গানিক, অর্গানিকগুলোর কথা উনি বলেছেন যে এনার্জি ক্যালোরিফিক ভ্যালু, এটাতে ক্যালোরিফিক ভ্যালু কম হবে, হ্যাঁ এটাতে ক্যালোরিফিক ভ্যালু কম হবে, তবে এটাকে ডিময়শ্চারাইজিং করা, এটা ময়শ্চার বেশি আছে, ময়শ্চারটাকে ডিময়শ্চারাইজিং করার জন্য প্লান্টে ইনবিল্ট ফ্যাসিলিটি আছে। অ্যান্ড দিস মডেল ইজ ফলোয়িং বাই অল মডার্ন কান্ট্রিজ, জাপান, সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড, এবং তারাও তাদের এরকম মিলিয়ন টন জমা ছিল, ওগুলোকে তারা ডিসপোজ করেছে। আর এনার্জির কথা বলছেন, উই আর ডুইং দ্য এনার্জি, বিদ্যুৎ হবে। আর এখানে বলছেন যে আপনার অবশিষ্ট থাকার বিষয়ে জিরো করা, ইট উইল বি জিরো, 100% জিরো। এবং জিরো কীভাবে হবে? দে উইল ইনসিনারেট, বার্ন করে ফেলবে, এবং সেখানের মধ্যে যে তারা যে সমস্ত রিসিডিউ থাকবে, অবশিষ্ট যেটা থাকবে সেটা দিয়ে চলির অবশিষ্ট যেটা থাকবে সেটা দিয়ে তারা অন্য প্রোডাক্ট বানাবে, এবং এটাও তাদের জন্য লাভজনক যারা নাকি করবে। তো এটা আমরা বিবেচনায় রেখেছি। আর এরপরে দিয়ে লিকুইড যে পানি বের হবে, সে পানিটাকে তারা সেখানে ট্রিটমেন্ট করবে, ইট উইল বি ড্রিঙ্কিং ওয়াটার। আই থিঙ্ক মেনি পিপল হ্যাভ এ গুড এক্সপিরিয়েন্স, আপনাদের যারা এখানে বিদেশে যান, সিঙ্গাপুরে দেখা গেছে যে তারা দেখবেন বোতলের গায়ে লেখা আছে ইট ইজ এ আপনার সুয়ারেজ ওয়াটারকে তার সুয়ারেজ থেকে কালেকশন করছে, বাট ইন সাচ এ প্রসেস দে হ্যাভ ট্রিটেড ইট, সো ইট ইজ অ্যাট অল ড্রিঙ্কিং ওয়াটার। 5-স্টার হোটেলের মধ্যে আপনি পাবেন, আপনি দেখুন, এবং সেটাকে তারা ড্রিঙ্কিং ওয়াটারে রূপান্তরিত করছে। আর এখানে আপনি গ্যাসের কথা বলছেন, গ্যাস করা যাবে, গ্যাস থেকে তো আরও ইজিয়ার প্রসেস অথবা মোর প্রফিটেবল, মোর ইফেক্টিভ হলো যে আমার বিদ্যুৎ তৈরি করা। তো সেটাই করা হচ্ছে। আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে আন্ডার মাই লিডারশিপ এই টিম হ্যাভ বিন ওয়ার্ক, এবং আমরা কিন্তু একটা হোলিস্টিক একটা এফোর্ট দিয়ে আমরা কাজটা করছি। মাননীয় মন্ত্রী, আমাদেরকে আরও একটা ছোট বিরতি নিতে হবে, আপনি থাকুন, পরবর্তীতে আরও কিছু জানার আছে। আমি আশাপুদ্দিন আপনার কাছে জানতে চাইব যে আবু নাসের খান আরও কয়েকটা পরামর্শ দিচ্ছিলেন যে যারা যেই ধরনের বর্জ্য জেনারেট করবে তাদের অধীনেই সেগুলোর ব্যবস্থাপনাটা হওয়া উচিত, এবং পরিবেশ অধিদপ্তর সেগুলোর সব কিছুর নজরদারি করবে, সুপারভিশন করবে। আপনি মনে করেন কিনা যে এটি সম্ভব, এবং এটি আসলে কীভাবে করা যায়? আমরা বিরতির পরে উত্তরটা আপনার কাছ থেকে শুনবো। দর্শক, আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমাদের সাথে থাকুন। জাপান এখানে 10 বা 20% হলো আপনার ভিজা বা জৈব পদার্থ, আর এখানে কম্পোজিশনটাই ওয়েস্টের কম্পোজিশনটাই হলো ওই রকম। সুতরাং এটা অনেক বেশি ইয়ে। আর এই দিক থেকে 80%, 70 বা 80% হলো আপনার জৈব পদার্থ বা হাউসহোল্ড থেকে। হ্যাঁ, এই কম্পোজিশনে যত বড় লোক হবো আমরা, অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করবো, তত কম্পোজিশনটা কিন্তু চেঞ্জ হইতে থাকবো। সুতরাং ওই জায়গাটায় কিন্তু একটা, আর ইনসিনারেশনও কিন্তু পরিবেশ দূষণের একটা ইয়ে থাকে। সুতরাং এটা আমি যেটা বলছিলাম, এটাতে সরকারের বরং আয় হইতে পারে। কীরকম? অনেক কোম্পানি অনেক সময় হাউসহোল্ড থেকে নিয়ে যাবে, নিজেরা খরচ বরং উল্টা পয়সা দিবে, কারণ এটা একটা সম্পদ সেই জায়গায়। কিন্তু নানান কারণে এটা হচ্ছে না সেই জায়গাগুলো থেকে। এবং এখানে যেটা বলছেন যে মন্ত্রী মহোদয় সঠিকভাবেই বলছেন যে এখানে আমাদের ওই হ্যাবিটটা যদি পরিবর্তন না করি, হাউসহোল্ড থেকে সেগ্রিগেশন না হলে এটা করাটা ডিফিকাল্ট। হ্যাঁ, এইটার দিকে আমাদের বেশি জোর দিতে হবে, যাতে হাউসহোল্ড লেভেল থেকেই এই যে জৈব পদার্থ যেটা সেটা আলাদা করে ফেলানো হয়, যেটা উনি যেটা বলছিলেন যে এই যে বিভিন্ন কালারের দিয়া সেই জায়গায়, তাহলে কিন্তু এটা সহজ। এইটার দিকে সবচেয়ে, হ্যাঁ আমরা প্রথম দিনে যেতে পারবো না, কিন্তু এটার দিকে নজর দিতে হবে যে এটাকে ইনসিনারেশন না করে বরং এটাকে জৈব পদার্থ, এবং গ্যাসটাকে দরকার লাগলে আপনি ইয়ে করেন,
ইলেকট্রিসিটি উৎপাদন করেন। আমি বলছি এই বিলটা পেরিয়াতে হয়তো একটু কঠিন হবে, কিন্তু নতুন যে সমস্ত টাউনশিপ হচ্ছে কিংবা ধরুন হাউজিং বসুন্ধরা কিংবা পূর্বাচল, এই সমস্ত এলাকায় যদি এই সিস্টেমগুলো প্রথম থেকেই চালু হয় তাহলে কিন্তু এটা করা সম্ভব। পৃথিবীর অনেক দেশেই সেটা করে। লন্ডনে কিন্তু হাউস হোল্ড ওয়েস্ট সেগ্রিগেশন অনেকগুলো হয় না, কিন্তু ওইখানে নিয়ে আবার যে আমি নিজে দেখছি, কয়েকবার গেছি, দেখছি যে ওইখানে কিন্তু এই বর্জ্যটাকে সম্পদে রূপান্তরিত করে ওইখানে ইনসিনারেশনটা একেবারে অন্যগুলাকে করে, বাকিগুলাকে করে, কিন্তু জৈব পদার্থটাকে করে। মাননীয় মন্ত্রী মনে হয় কিছু বলবেন। হ্যাঁ, মডারেটর মহোদয়, স্যারের কথা শোনা যাচ্ছে না। জি হ্যাঁ, সরি, হ্যাঁ, না আমরা তো অফ ইয়ারে আছি মনে হয়। না, এখানে আমি তাইলে সবার, আমরা যারা নাকি জয়েন করেছি আপনাদের সবাইকে ধন্যবাদ। না, বিষয়টা হলো যে আলোচনায় আপনারা অনেক চমৎকারভাবে অনেকগুলো বিষয় বলেছেন, কিন্তু এটা আসলে সম্পদে রূপান্তরিত করা হচ্ছে। আমাদের যেটা সম্পদের কথা বলছেন, তো আমরা জৈব সার তৈরি করবো। তো জৈব সার তো আপনার এটি যে প্রোডাক্ট অ্যান্ড ওয়েলথ, তো ওইটা হচ্ছে এখন আপনি মিক্সড ওয়েস্ট আর সেগ্রিগেশনের কথা যেটা বললেন, যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, আই হ্যাভ স্টাডি দ্য সুইডেনের কথা বলছেন আপনারা, সুইডেনের এবং জার্মানি, তারপরে দিয়া ইউকের, ওরাও আসলে সেগ্রিগেশন সাকসেসফুল হয়নি। আমরা অস্ট্রেলিয়াতে আমার প্র্যাকটিক্যাল ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, যে সেখানে দেখেছে তারা সেখানে ফাইন করেছে যে নন সেগ্রিগেটেড ওয়েস্ট দেওয়ার পর, তারপরেও তারা সাকসেসফুল হয়। এখন যে আপনি করতে হলে 100% করতে হবে, আপনার সাকসেসফুল হইতে হবে। আর যদি তাইলে টেকনোলজি আবার ওয়ার্ক করবে না। আপনি যে মেশিন বসেছেন সেই মেশিনে যদি সেগ্রিগেশন করে ইনঅর্গানিক, ওই যে দ্যাট ইজ যে সমস্ত পলিথিন প্যাকিং ম্যাটেরিয়াল যেগুলো ইনঅর্গানিক, এগুলোর জন্য আপনি যদি মেশিন করেন তাহলে সেই মেশিনে আবার অর্গানিকগুলো করতে পারবেন না। সো নাও দ্য টেকনোলজি হ্যাভ বিন ডেভেলপ ইন সাচ স্ট্যাটাস, যে কারণে আপনি সবগুলা সলিডকে মিক্সড ওয়েস্টটাকে আপনি ইঞ্জিনিয়ারেট করতে হবে। ইঞ্জিনিয়ারেশন বা দিয়ে তো আপনি এনার্জি পাচ্ছেন, দ্যাট ইজ ইউ আর গেটিং দ্য ইলেকট্রিসিটি। আর এখানে আরেকটা বিষয়, আমি যে সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে বলছি, তারা সিঙ্গাপুর সিটি কর্পোরেশন সেখানে প্রফিট করে, কথাটা ঠিক আপনারা যেটা বললেন। প্রফিট করে কীভাবে? তারা টেন্ডার করে এবং সবাই দেয়। তো আর এখানে গভর্নমেন্টের পার্টিসিপেশন আর ওই যে আলাদা আলাদা করে করা, যেটা কথা বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট এবং হাউস হোল্ড ওয়েস্ট, তারপরে দিয়া মেডিকেল ওয়েস্টে। মেডিকেল ওয়েস্টগুলো হলো কি, ইট ইজ এ হাইলি সেন্সিটিভ অ্যান্ড ইট ইজ এ হাইলি রিস্কি। তো এই জন্য দে মাস্ট হ্যাভ এ ওন আপনার ইনসিনারেশন প্লান্ট। তারা সেখানে এগুলোকে ইনসিনারেট করে দে উইল নো। এবং ক্যান্সারের যে সমস্ত ইনজেকশন আছে, ক্যান্সার রুগীকে দিয়েছে, সেটা তো যদি সে বাইরে যদি থ্রো আউট করে, তাহলে এটা কিন্তু আলটিমেটলি সামস অফ দ্য আপনার এটা কিন্তু সিরিয়াস কনসার্ন হবে। তো এই জন্য তাদের প্রত্যেকটি হসপিটালের এটা ইট হ্যাজ টু বি উইদিন দেয়ার পারভিউ, দে মাস্ট হ্যাভ টু হ্যাভ এ দিস কাইন্ডস অফ প্লান্ট, এবং সেগুলো তারা এভাবে বার্ন আউট করে হয়তো কত ডিগ্রিতে যাবে, কোনটার জন্য কী ধরনের তারা সেটা করবে। এরপরে যে ওয়েস্টটা থাকবে তারা সেখানে কিন্তু ইনসিনারেশন মানে হলো যে তারা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করবে না, তারা যেটা করবে সেটা হচ্ছে তারা বার্ন করে তারা এটাকে নিউট্রালাইজ করবে, তখন সিটি কর্পোরেশন এটা করবে। আমি হেলথ মিনিস্ট্রির সাথে জয়েন্টলি মিটিং করেছিলাম, সেখানে তাদেরকে আমি বলেছি যে আপনারা যদি এগুলো না করেন, মাই সিটি কর্পোরেশন উইল নট বাউন্ড টু প্রকিউর ইউর ওয়েস্ট। কারণ সে তো যদি এগুলা কালেকশন করতে যায়, সে যদি কন্টামিনেটেড হয়, সে যদি ইনফেক্টেড হয়, তো হু উইল বিয়ার দ্য কস্ট। তো এই সমস্ত বিষয়গুলো আছে। তো আমি মনে করি যে এইটা আমরা কিন্তু একটা রাইট ট্র্যাকে আছি, উই আর ওয়ার্কিং ইন রাইট ট্র্যাক। আমাদের এটা আমার মনে হয় আমরা ভালোর দিকে যাচ্ছি। আর ওই যে জৈব সারটার এটা আপনি তো করতে পারেন, তো জৈব সার করলে যেমন টাকা পাবেন ওইটা। আর ওই আরেকটা কথা হয়তো আপনারা এখানে কেউ বলবে, যে সেটা হলো যে হোয়াট এক্সটেন্ট এটা আমার এনভায়রনমেন্টকে কিন্তু পলিউটেড করবে। আমি বলি ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, মার্কারি, সালফার, তারপরে দিয়া আপনার কার্বন, সব এভরিথিং উইল বি ক্যাচ বাই দ্য টেকনোলজি। এবং সেটা করে তারা সেটাকে, এবং সেখানের মধ্যে আপনার মনিটর থাকবে, এবং আপনার এই মনিটরগুলো আপনার মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড থাকবে, তাদেরকে যে প্যারামিটার দেওয়া হবে তো তারা সেটাই করবে। আর আমাদের এনভায়রনমেন্ট মিনিস্ট্রি, রাইটলি ইউ হ্যাভ পয়েন্ট আউট দ্যাট এনভায়রনমেন্ট মিনিস্ট্রি ইজ কালেকটিভলি রেসপন্সিবল। যে এনভায়রনমেন্ট মিনিস্ট্রি হলো তারা পরিবেশটাকে সংরক্ষণ করার জন্য ওনারা এই কাজটা দেখাশোনা করবেন, যে এখন যে আমরা এখন ইনসিনারেশন প্লান্ট করে বিদ্যুৎ উৎপাদন করতেছি, হোয়েদার দে আর মেনটেনিং দ্য প্যারামিটার
হুইচ হ্যাভ বিন ফিক্সড ফর দ্যাম। তো এই সমস্ত বিষয়গুলো তারা ওনারা করবেন। আর এরপরে সিটি কর্পোরেশনকে ওয়েস্টগুলো কালেকশন করতে হবে। এখন কোথায় কোথায় সাকসেসফুল একটা পার্সেন্টেজ আছে, বাট আমি মনে করি না যে এটা আমি খুব সন্তোষজনক অবস্থা নাই। তবে সন্তোষজনক অবস্থা তো আমি একদিনে আসতে পারবো না। আর আমি যদি এখন আশা এখানে মানে এসি অফ করা না এই স্টুডিওতে, আমার সমাধানটা করে দিবে এটা। তো সিটি কর্পোরেশনের জন্য একটা সময়, বাট উই আর ওয়ার্কিং একটা রাইটলি, আমরা একটা রাইট পথে আসি, পর্যায়ক্রমিকভাবে আগাচ্ছে। তো আমাদের ওই যে কোভিডের কারণে কিছুটা হয়তো আমাদের কিছু কিছু কাজকর্ম কিছুটা স্লোয়ার হয়েছে, বাট আমি মনে করি। আর ওই যে আপনাদের স্মল মিউনিসিপ্যালিটিগুলোর কথা বলছেন, আসলে যদি ওয়েস্ট টু এনার্জি করতে হয়, দ্যাট ইজ বিদ্যুৎ তৈরি করতে হয়, তাইলে মিনিমাম 600 টন আপনার ডেলি তাদেরকে ওয়েস্ট দিতে হবে, নাইলে দ্যাট যন্ত্রপাতিগুলা সেই প্ল্যান্ট আবার প্রফিটেবল না। আরেকটা হলো যে ছোটো ছোটো সিটি কর্পোরেশন, এখন আপনি শুধু সিটি মিউনিসিপ্যালিটির কথাটা নয়, মিউনিসিপ্যালিটি দ্যাট ইজ পৌরসভা, পৌরসভার বাইরে তো আমাদের ইউনিয়ন পরিষদ আছে, এবং আলটিমেটলি উই হ্যাভ টু গিভ আওয়ার অ্যাটেনশন টু অল দ্য স্যার আমরা আবার শুরু করছি, ব্রেক শেষ আমাদের, হ্যাঁ আমরা আবার ব্যাক করছি মনে হচ্ছে। আর একবার স্বাগত জানাচ্ছি এফসিডিও এবং ইউএসএআইডির সৌজন্যে পরিবেশিত চ্যানেল 24-এর বিশেষ আয়োজন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। আমরা বিরতির আগে আশরাফুদ্দিন মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর আপনার কাছ থেকে ফিরছিলাম এবং আবু নাসের খানের একটা পরামর্শর প্রেক্ষিতে একটা প্রশ্ন করেছিলাম যে বিভিন্ন মন্ত্রণালয় বা সংস্থা যদি আলাদা বর্জ্য যারা উৎপাদন করে তারা আলাদাভাবে এটাকে ব্যবস্থাপনা করবে এবং সেটা নজরদারি পরিবেশ অধিদপ্তর করার কথা বলছেন, এটা কতটুকু সম্ভব? আচ্ছা, এটা মূলত সলিড ওয়েস্টের ক্ষেত্রে আমি বলি প্রাইমারিলি আসলে দায়িত্ব আইনগতভাবে যা কিছু আছে বেশিরভাগ সিটি কর্পোরেশন অথবা পৌরসভা কিংবা তাদের ইউনিয়ন পরিষদ পর্যায় পর্যন্ত এটা কিন্তু বিস্তৃতি দেওয়া আছে এবং তারা এটা করবেন মূলত এই দায়িত্ব। ইন এডিশন যদি এমন হয় শিল্প প্রতিষ্ঠানগুলোর আসলে যে মানে ওয়েস্ট তৈরি হয় আমাদের দেশে বেশিরভাগ আসলে লিকুইড ওয়েস্টের লিকুইডটাই বেশি আসে ওইগুলো আবার ট্রিটমেন্ট করার ব্যবস্থা আছে, ইটিপি তাদের মধ্যে আছে, বা বাতাসের ক্ষেত্রে সমস্যা হলে এটিপি আর ট্রিটমেন্ট প্লান্ট তারা সেই ক্ষেত্রে ইউজ করছে, সেটাও সুবিধা আছে। আর যদি সম্ভব হয় এটা করা যায়, এটা আসলে যথেষ্ট ভালো হবে যদি বিল্ডিংয়ের যদি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস যেগুলো থাকে মানে পরিত্যক্ত, এগুলো যদি ডিপার্টমেন্টের পক্ষে সম্ভব হয় সেটা কিন্তু তার ক্ষমতা থাকতে হবে, শক্তি থাকতে হবে সেই কাজ করার জন্য। আর যেহেতু সিটি কর্পোরেশন আসলে এক্সপার্ট, দীর্ঘদিন কাজ করে করে এই কাজগুলো তারা রপ্ত করেছে এবং তারা এক্সপার্টাইজ ডেভেলপ করেছে, তা আমার মনে হয় সিটি কর্পোরেশনের পক্ষে এই কাজটা করা আসলে সব ক্ষেত্রেই অনেকটা ইজি হবে। আমরা এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শীতকাল আসলে আমরা দেখি যে প্রচণ্ড ধুলা, যে কোনো বিল্ডিং ভাঙলে প্রত্যেকটা সিজনে এক একটা নেচারের পরিবেশ দূষণ আমরা সামনে দেখি। পরিবেশ অধিদপ্তর তো সবগুলোর জন্যই মোটামুটি একটা কনসার্ন যে এটা নিয়ন্ত্রণ করতে হবে, সেটা বাতাস হোক পানি হোক কিংবা, এটা আপনারা কতটুকু করতে পেরেছেন? এখন বায়ু দূষণের ক্ষেত্রে এটাও সত্য যে আসলে আমরা মানে যেই রিপোর্টগুলো দেখি আসলে ঢাকার অবস্থা অনেক নিম্নে, বেশ খারাপ অবস্থায় আছে। তো আমরা এই শীত শুরু হওয়ার আগে আমরা আমাদের যে কার্যক্রম যেটা আছে আমাদের এই মানে বায়ু দূষণের সাথে দায়ী যারা, যেমন খোলা ট্রাকে কিছু মালামাল পরিবহন করে, মাটি পরিবহন করে, বালু পরিবহন করে, তো এগুলো ঢেকে পরিবহন করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা আমরা দেওয়া হয়েছে। ইটভাটাগুলো এখন অবশ্য ঢাকার চারপাশে কমে গিয়েছে, আগের মতো আর এই অবস্থায় নেই। এর চেয়ে বেশি আছে এখন আসলে বিল্ডিং কনস্ট্রাকশন, এবং কনস্ট্রাকশন যেগুলো আসলে প্রচুর ঢেকে রাখার কথা সেগুলো ঢেকে রাখা হয় না। এর বাইরে পানি ছিটানোর কথা, পানিও ছিটানো হয় না অধিকাংশ ক্ষেত্রেই। তারপর আমাদের বড় বড় কিছু মেগা প্রজেক্টের কার্যক্রম চলছে, যদিও আমরা তাদের রিকোয়েস্ট করেছি এবং ওনারা নিয়মিত পানি ছেটাচ্ছেন, যেই কারণে এগুলো থেকে কিছু। আপনার কি মনে হয় যে নতুন আইনটা প্রণীত হলো বা কিছু ধারায় সংশোধন, এইটা বাস্তবায়ন করে কি আমাদের এই ব্যবস্থাপনাটাকে আরো সহজ? আমি আরেকটু অ্যাড করে না, ইতিমধ্যে আমরা কিন্তু মানে সকল শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো সারা দেশের আছে এগুলার মাঠ যেগুলো আছে অনাবৃত আছে ঘাস লাগানোর জন্য, প্লাস পানি ছিটানোর জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়কে আমরা রিকোয়েস্ট করে চিঠি দিয়েছি, রাজুককে চিঠি দিয়েছি, তাদের কনস্ট্রাকশন ওয়ার্ক যেগুলো সাইট যেগুলো আছে সবগুলো যেন তারা প্রপারলি অ্যাড্রেস করে পানি ছিটিয়ে যেন ভিজিয়ে রাখে, যেন ময়লা যেন না বের হয়, এবং বিল্ডিং যেগুলো নতুন হচ্ছে এগুলো যেন মানে ঢেকে কাজ করা হয়। এরপর আমরা গণপূর্ত মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি,
এই তাদের কারণে যে অধীনে যে তারা যেন কার্যক্রমগুলো চলে যেখানে যা সেগুলো কার্যক্রম যাতে সবগুলো যেন তারা ব্যবস্থা গ্রহণ করে, এবং এইরকম সংস্থা যেগুলো আছে ঢাকাতে, যেমন অন্য ডিপার্টমেন্ট যেগুলো আছে, রোডস ডিপার্টমেন্ট বা সিটি কর্পোরেশন সহ যারা দায়িত্ব আছে, প্রত্যেককে চিঠি দিয়েছি, রিকোয়েস্ট করেছে। ইন এডিশন এটা মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছিলেন যে বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য একটা মানে গাইডলাইন্স তৈরি করার জন্য, কার কী রেসপন্সিবিলিটি ফিক্স করার জন্য। আমরা আসলে স্পেশালিস্ট যারা আছেন এই সেক্টরে কাজ করেন, সব নিয়ে আমরা কিন্তু গাইডলাইন্স তৈরি করে মহামান্য হাইকোর্টে জমা দিয়েছি, এবং ঢাকার সরকারি যত সেক্টর আছে সমস্ত সেক্টরে কিন্তু সেগুলো আমরা পৌঁছিয়ে দিয়েছি। এবং গত সপ্তাহে আমাদের মিটিংও হয়েছে পরিবেশ মন্ত্রণালয় সচিব মহোদয়ের নেতৃত্বে, এবং সকল মিনিস্ট্রি যারা আছেন রিলিভেন্ট স্টেক হোল্ডার সবাইকে রিকোয়েস্ট করে আসলে বলে দেওয়া হয়েছে কাজ করার জন্য। আমরা কিন্তু বসে নেই, কাজ করছি, নিশ্চয়ই কাঙ্ক্ষিত মাত্রা যেটা সেটা কিন্তু এখন পর্যন্ত নিশ্চয়ই আমরা প্রত্যাশা করি সামনের দিকে এটা আমরা অর্জন করতে আমি পারবো। আরেকটু অ্যাড করতে চাই, একটা মিনিট যদি সময় দেন কাইন্ডলি। ইতিমধ্যে যেহেতু মানে ফার্টিলাইজার তৈরির বিষয়ে একটা এসছে, এটাও আমি একটু জানিয়ে দিই যে আমাদের পরিবেশ অধিদপ্তরের আওতায় আমরা ইতিমধ্যে 3টি সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ এবং রংপুর সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভায় কম্পোস্ট প্লান্ট নির্মাণ কার্যক্রম সমাপ্ত করে জৈব সার উৎপাদন কার্যক্রম কিন্তু চালু আছে। এটা অলরেডি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে, 3টি সিটি কর্পোরেশন প্লাস একটি পৌরসভা। এবং সামনে আমাদের আরও 2টা জায়গায় কার্যক্রম আমরা চলছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় আমরা অলরেডি এটার কার্যক্রম শুরু করছি, ফেনীতেও আমরা শুরু করছি। নিশ্চয়ই আমরা পরবর্তীতে ধীরে ধীরে এটা সাফল্য আরও বেশি দেখতে পাবো। আমরা শেষ দিকে চলে এসেছি। ডক্টর দিবালোক সিংহ, আপনার কাছে ছোট করে আসতে চাই, মাননীয় মন্ত্রীর কাছে আপনার কিছু জানার আছে কিনা। দ্বিতীয়ত, এই যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সামনের দিনগুলোর যে চ্যালেঞ্জ বিভিন্ন বক্তার মাধ্যমে উঠে এসেছে, আপনার কোনো পরামর্শ আছে কিনা যে কোনভাবে ব্যবস্থাপনাটা করলে আমাদের ঝুঁকির মাত্রাটা কমে যায়? না, ধন্যবাদ। আজকের যে বিষয় জনগোষ্ঠীর, দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকি ও অধিকার, সেই ক্ষেত্রে আমি প্রথমে বলবো যে সরকারের ব্যবস্থাপনায় দরিদ্র জনগোষ্ঠীর অংশগ্রহণটা থাকতে হবে। প্রত্যেকটা পরিকল্পনার একটা অংশগ্রহণ না থাকলে এটা জনসাধারণের সাথে সঙ্গতিপূর্ণ হলো কি হলো না সেটা বোঝা যাচ্ছে না। যে 2 নম্বর কথা হলো যে আমরা অনেক পরিকল্পনার কথা শুনি, কিন্তু পরিকল্পনার জবাবদিহিতা একটা যদি প্রক্রিয়া বের করা যায় যে প্রতি বছর মন্ত্রণালয় বা অধিদপ্তর তারা একটা বলবে যে আমাদের এই পরিকল্পনা ছিল, আমরা এইটা করতে পেরেছি, এবং এইখানে একটা গণশুনানির যদি ব্যবস্থা করা যায় যে সরকার বলছে একটা আর আমরা জনসাধারণ দেখছি যে হচ্ছে না, তাহলে আমাদের যে হচ্ছে নাটা আমরা যাতে প্রকাশ করতে পারি সেই রকম একটা প্রক্রিয়া যদি থাকে। মাঝখানে আমি ওয়াসার সাথে অনেকদিন জড়িত ছিলাম, তারা মাঝখানে কিছু গণশুনানি করেছিল। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের দায়িত্ব, সিটি কর্পোরেশন সেই ধরনের গণশুনানি আয়োজন করতে পারে, সেইখানে সাধারণ জনগণ অংশগ্রহণ করতে পারে এবং তার ভিতর দিয়ে আমরা প্রকৃত সত্যতে পৌঁছাতে পারি। 3 নম্বর কথা হলো যে এইখানে আজকে যা আলোচনা আমরা করছি, এইখানে মানে প্রথমত কঠিন বর্জ্যগুলিকে আলাদা করতে হবে, সেটা আমরা গৃহস্থালিতেও করতে পারি। এই বিষয়গুলো আসছে, আমরা শেষ দিকে চলে এসেছি একেবারে। আমরা মাননীয় মন্ত্রী আপনার মাধ্যমে এই প্রশ্নগুলোর জবাব চাই খুবই ছোট করে, যে আপনাদের আসলে সামনের দিনের পরিকল্পনা এবং জবাবদিহিতার জায়গাগুলো কিভাবে স্পষ্ট করা যায়, ছোট করে বলবেন একটু। না, কথাগুলো একেবারে বাস্তব যে আমাদের সরকার পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা বলা হয়, সব সময় সেই সমস্তগুলো সুফল মানুষ পায় না এবং যথাসময়ে দেখা যায় না। এই অভিজ্ঞতাটা আমার ব্যক্তিগতভাবে আছে। আমি তো এন্ড অফ দ্য ডে আই এম দ্য সিটিজেন অফ দিস কান্ট্রি, তো একজন নাগরিক হিসাবে এই সমস্ত শঙ্কার সাথে আমি একমত, কিন্তু আমরা কিন্তু রিয়েলি কাজ করছি উইথ দ্য কমিটমেন্ট। আর এখানে আপনারা আরো কয়েকটা বিষয় এখানে এসেছে, যেমন এয়ার কোয়ালিটির কথা বলেছেন আপনি, কনস্ট্রাকশন এবং কনস্ট্রাকশন ওয়েস্টের কথাটা আমাদের খুব আলোচনায় মনে আসে নাই। তো কনস্ট্রাকশন ওয়েস্ট অলসো ওয়ান অফ দ্য বিগ ইস্যু। তো এই কনস্ট্রাকশন ওয়েস্টটাকেও আমাদেরকে ম্যানেজ করতে হবে, ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসতে হবে। তো সেটার জন্য অন্য সময় থাকলে আমি কথা বলবো, বাট আই হ্যাভ অলরেডি বিন ইনস্ট্রাক্টেড অল দ্য সিটি কর্পোরেশন টু টেক কেয়ার অ্যাবাউট দিস ইস্যু। তো এখন এখানে একটা বিষয় আসছে, আমার মনে হয় আমি এটাকে আমাদের ডিজি সাহেবকে আমি বলবো, যেমন একটা ডিজি সাহেবরা ওনারা হয়তো এটা ইমপ্লিমেন্টেশনের জন্য ওনারা ইম্পোজ করবেন, কিন্তু বিষয়টা হলো পৃথিবীতে সব জায়গায় কনস্ট্রাকশন চলে। এখন কনস্ট্রাকশন চললে ধুলা বালি বাতাস তারপরে দিয়ে পানি ছিটাইতে হবে, এই কালচারটা তো পৃথিবীর কোথাও নেই। আমরা তো সবাই বিদেশে, তো এখন আমরা কেন এই তাদেরকে সমস্ত প্রিকোয়েশন নেওয়ার জন্য প্রিকন্ডিশনগুলো ইম্পোজ করি না? এখন এটা আইদার ইট উইল বি ডান বাই রাজুক অর ইট উইল বি ডান বাই এনভায়রনমেন্ট মিনিস্ট্রি অর দ্য লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি। কালেকটিভলি আমরা এই কাজগুলো তো করা উচিত। এটা কেন এটা না করার কারণে আসলে এই সমস্ত সমস্যাগুলো। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে আজকে শেষ করতে হচ্ছে, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আরো বড় পরিসরে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কারণ আমরা জানি সময়ের প্রেক্ষিতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটা বিষয়। আপনাদের
সবাইকেই অনেক ধন্যবাদ আমাদের সাথে কষ্ট করে যুক্ত হওয়ার জন্য স্টুডিওতে এবং স্টুডিওর বাইরে। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো এই আয়োজন। ভালো থাকবেন সবাই।